কেমন হতে চলেছে ভারতের সুপার এইটের প্রথম ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের প্লেইং ইলেভেন? সেই প্লেইং ইলেভেনে কি অভিষেক শর্মা জায়গা পাবে? অভিষেক শর্মা কি ওপেন করবে ঈশানের সাথে, নাকি আমরা সঞ্জু স্যামসনকে দেখতে পাবো অভিষেক শর্মার সাথে ওপেন করতে? তিলক বর্মার কি হবে? তিলক বর্মা কি এইভাবেই খেলবে নাকি অন্যভাবে খেলবে? আমাদের ফিল্ডিং কি হবে? আমার তো টেনশন বেশি ফিল্ডিং নিয়ে ভাই। আমার প্লেইং ইলেভেন নিয়ে চাপ নাই ভাই, প্লেইং ইলেভেন নিয়ে আমার চাপ নাই, আমার চাপ আমাদের ফিল্ডিং নিয়ে। ফিল্ডিং নিয়ে আমার ফাটছে ইয়ার, জীবনে ভাবিনি যে আমাদের ফিল্ডিং নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এই টুর্নামেন্টে নাকি আমরা 8টা না 9টা ক্যাচ ছেড়ে দিয়েছি। হ্যাঁ, হজম হয় বলো দেখিনি? ভারত নাকি ভাই 8-9টা ক্যাচ ছেড়ে দিয়েছে। সেই এশিয়া কাপ থেকে কি হয়েছে ওপরবেলায় জানে, আমাদের টিমে এত ক্যাচ ছাড়ছে ভাই, ইজি ইজি ক্যাচগুলো ছেড়ে দিচ্ছে। এরপরই আর একটা যেটা প্রবলেম সেটা হচ্ছে স্পিন ফেস করা, স্পিন বল করা নাই ভাই। স্পিন তো আমাদের টপ লেভেলের স্পিন আছে, যেমন আমাদের ভরুণ আছে, সেরকম আকসার আছে, সেরকমই আমাদের আর কে আছে, কুলদীপ আছে, ওয়াসি আছে, যাকে খেলাবে খেলাও ভাই। স্পিন তো আমাদের কাছে টপ নচ আছে, কিন্তু আমাদের ব্যাটাররা ঠিক করে স্পিন ফেস করতে পারছে না ভাই। আগাজি আসছে, আগাজি লেফটে দিচ্ছে, আরিয়ান দাত আসছে, আরিয়ান দাত লেফটে দিচ্ছে। এরপরে তিনটে এরকমই বড় আমাদের সামনে আরো ধাক্কা আসতে চলেছে। সেই তিনটেকেও আমি বলবো যে এই তিনটে কারা হতে পারে। তিনটে ম্যাচ আছে তো আমাদের, এক হচ্ছে সাউথ আফ্রিকা, 2 নম্বর জিম্বাবুয়ে, আর 3 নম্বর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। তিনটে ম্যাচে তিনটে ধাক্কা আসবে, আর এই তিনটে ধাক্কা আমাদেরকে সামলাতে হবে। মরণ দশা, প্রথম ম্যাচটাই দিয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে, কি জ্বালা বলে দেখি নিয়ে। একবারে চাপের টিমটাকে প্রথমে দিয়ে দিয়েছে। আহমেদাবাদের মাঠ, সেইখানে আবার টস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ভাই। টস বিশাল ম্যাটার করবে, বিশাল ম্যাটার করবে কালকের ম্যাচে। আবার তার উপর হচ্ছে হলুদ জার্সিওয়ালারা আসবে আমাদের সাথে খেলতে। একটু তো ভেতরে ভেতরে ফাটছে, এমনটা নয় যে জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া ওরা নরম টিম, ওরাও শক্ত টিম ভাই। বাট ওদের তুলনায় তো আমার পার্সোনালি মনে হয় যে সাউথ আফ্রিকা বেশি শক্ত। যদিও এইবারে কাউকেই নরম বলা যাবে না, কারণ আমাদের গ্রুপ এদের যে কটা টিম আছে সবাই আনবিটেন, কেউ কাউরির কাছে হেরে আসছে না ভাই। আর সাউথ আফ্রিকা আমাদেরকে একটা প্রথমেই ধাক্কা দেবে, প্রথমেই ধাক্কা দেবে। ওরা কি ধাক্কা আমি সেটা পরে বলছি তোমাদেরকে, মানে এই নিয়ে আর কি ছোট করে আলোচনা হবে। প্লেইং ইলেভেনটা বেশি ফ্যাক্টর নয় ভাই, ফ্যাক্টর হচ্ছে আমাদের খ্যাপার ফর্ম। খ্যাপা কি ওপেনিং করবে নাকি সঞ্জুকে দিয়ে ওপেনিং করাবে। 2 নম্বর হচ্ছে আমাদের টস কতটা ম্যাটার করবে। 3 নম্বর হচ্ছে ভাই আমাদের ফিল্ডিং। 4 নম্বর হচ্ছে আমাদের তিলকদা কি ড্রপ করে দেবে, কারণ অনেক জায়গা থেকে কথা আসছে যে অভিষেকের সাথে নাকি সঞ্জুকে দিয়ে ওপেনিং করানো হবে আবার, আর 3 নম্বরে সঞ্জু স্যামসনকে খেলানো হবে, এরকমই খবর আসছে, সেই নিয়েও আলোচনা হবে। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। এই যে ভাই সাহাব, পুরনো লোকগুলো নয়, নতুন লোকগুলো, তুমি সাবস্ক্রাইব করো নি বলো, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো। আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে, ঠিক আছে? সবার প্রথমেই আসা যাক যে ভাই কি ধাক্কা আসতে চলেছে। ধাক্কা আসবে এডেন মার্করাম, মার্করাম আসবে আমাদের সামনে ধাক্কা। এডেন মার্করাম দা ব্যাটার নয় ভাই, এডেন মার্করাম দা বোলার। ও বোলার ধাক্কা দেবে আমাদেরকে, তোমরা দেখবে। আমি তো খ্যাপাকে বলবো, খ্যাপা তুই ভাই স্ট্রাইক নিবি না, বুঝলি তো? ইয়েকে ঈশানকে দিয়ে দিবি স্ট্রাইক ভাই, ভালোর জন্য বলছি। আর দরকার নাই প্রত্যেক বলে 6 মারার। প্রথম ধাক্কাটা আমাদেরকে দেখবে ইডেন মার্করাম দেবে। কেন বলছি? কারণ ওই তোমার পাকিস্তানের বিপক্ষে কে এলো হঠাৎ করে, বড়াম করে একদম আউট অফ দ্য সিলেবাস, কে? আগাজি। হঠাৎ করে কোথা থেকে আগাজি চলে এলো, আগাজি এসেই ভাই দিলে আমাদের খ্যাপাকে আউট করে, ঠিক আছে? তারপরে এই নেদারল্যান্ডের বিপক্ষে হঠাৎ করে দুম করে চলে এলো আরিয়ান দাত, আরিয়ান দাত এলো, আমাদের খ্যাপা বাইরে গেল। তাহলে এইবার আশা করাই যাচ্ছে যে কে আসতে পারে সাউথ আফ্রিকার দিক থেকে। ওয়ান অ্যান্ড অনলি এডেন মার্করাম। মার্করাম আসবে ভাই প্রথম ওভারই বল করতে, তোমরা দেখবে ম্যাচের দিন মার্করাম চলে আসবে আমাদের খ্যাপা ওপেনিংয়ে এলি, ঠিক আছে? এরপরে তোমার জিম্বাবুয়ের আগেনস্টে আসবে সিকান্দার রাজা, আর 3 নম্বর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের আগেনস্টে আসবে তোমার আমাদের ক্যাপ্টেন রস্টেন চেজ, ক্যাপ্টেন কেন কুটুম রস্টেন চেজ, কুটুম রস্টেন চেজ আসবে দেখবে বল করতে। কারণ আমাদের যে ওপেনার দুটো আছে না, ওপেনার দুটো বলতে ওই একটাকে নিয়ে ঝামেলা, বাকি 2 নম্বরটা তো জিয়া হো বিহারকে লালা, ও তো ফাটিয়ে দিচ্ছে একবার, ওকে নিয়ে আমাদের প্রবলেম নয়। প্রবলেম আমাদের খ্যাপাটাকে নিয়ে। খ্যাপাটাকে নিয়ে আমাদের বোলিং কোচ যতটা বললে যে নো ডিসকাস অ্যাবাউট অভিষেক শর্মা, ঠিক আছে? অভিষেক শর্মাকে নিয়ে কোনো ডিসকাস হয়নি। উই আর শিওর হি ইজ গোয়িং টু ডেলিভার, আমরা শিওর আছি যে সে ডেলিভার করবে। হি ইজ কি বললো যে একটা নেটে ভালো ওয়ার্কিং হার্ড, নেটে ওয়ার্কিং হার্ড মানে সে নেটে খাটাখাটনি করছে, আর আমরা বিশ্বাস করি যে সে বড় ম্যাচে ডেলিভার করবে। তার মানে এইটা থেকে তো শুনে বোঝা যাচ্ছে যে ভাই আমাদের অভিষেক শর্মা বেরোচ্ছে না, অভিষেক শর্মাই ওপেনিং করবে, আর অভিষেক শর্মাকে চান্স দেওয়া হবে। আর পার্সোনালি আমারও মন চাইছিল যে অভিষেক শর্মাকেই দেওয়া হোক। ছেলেটা এই 3টে ডাক মারার পরে কি লেভেলে যে ওকে লোকে চাঁটছে রে ভাই, কল্পনার বাইরে। মনে হচ্ছে এই যে 2 দিন আগে যে ছেলেটা আমাদের হিরো ছিল না, সেই ছেলেটা এখন ভিলেন হয়ে গেছে সবাইকার চোখে। সবাই বলছে ওকে বের করো, 3টে ডাক মেরেছে, লাস্ট 7টা ইনিংয়ে ওর 5টা ডাক আছে, পারে না এ না, মানে একবারে যাচ্ছে তাই করে ট্রোল করছে। আর আমি খালি দেখে অবাক হচ্ছি যে 2 দিন আগে এই ছেলেটাকে আমরা মাথায় নিয়ে নেচেছি। গোটা এশিয়া কাপে এ আমাদের ভরসা ছিল ভাই, এই স্টার্ট ভালো দিয়েছে তবেই যে আমাদের টিম কিছু করতে পেরেছে, মানে টিমটাকে এ হালটা ধরেছে মেনলি। আর সেই আজকে ভিলেন হয়ে গেছে। যাই হোক, কালকে ওপেনিং আমাদের খ্যাপাই করছে, ঠিক আছে? কোনো কালকে কেন, সরি পরশু, মানে আর কি আমাদের যেদিন ম্যাচ আছে সেদিন আমাদের খ্যাপাই ওপেনিং করবে, এই কথাটা দেখে তো বোঝা গেল। 2 নম্বর হচ্ছে আমাদের ঈশান কিষান, এখানেও কোনো চাপ নেই। 3 নম্বরে হচ্ছে আমাদের তিলকদাই খেলবে 3 নম্বরে। বহুজন দেখছি ডিমান্ড করছে যে এ খুব টুকটুক করছে,
এ বিশাল টুকটুক করছে, একে দলে রাখা যাবে না, একে বের করে দাও, বের করে দাও। তোমরা কোন মুখে বলছো ভাই? তিলক দাকে আমি আগের দিন যে বললাম যে হ্যাঁ একটু স্লো খেলছে, এটা বলার মানে এটা নয় যে তিলক ভার্মাকে বের করে দাও। খ্যাপা একটা অ্যাঙ্কার প্লেয়ার দরকার আছে। সবাই এসে কানার মতন হাঁকালে হবে না। আমাদের কিং কোহলি ওরকম ছিল, একজনকে দরকার আছে যে অ্যাঙ্কারিং রোল প্লে করবে। কিন্তু আমাদের এখন বর্তমানে সমস্যাটা কি হয়ে গেছে, দুজনেই অ্যাঙ্কারিং রোল প্লে করছে, এই জন্যই চাপটা বেড়ে যাচ্ছে। নাহলে তিলক ভার্মা যেটা খেলছে সম্পূর্ণ ঠিক আছে। ওরকমভাবে একজনকে খেলতে হবে, যখন ফটাম ফটাম করে দুটো উইকেট পড়ে যাবে না, একজনকে দাঁড়িয়ে খেলতে হবে, এটাই স্বাভাবিক ভাই, এটাই প্ল্যান। মানে কত কি শিখে গেছি ভাই আমি, এটাই স্বাভাবিক ব্যাপার, মানে একজনকে দাঁড়িয়ে খেলতে হবে। কিন্তু এবার আমাদের প্রবলেমটা কি হচ্ছে, আমাদের ক্যাপ্টেন সাপও দাঁড়িয়ে যাচ্ছে আর তোমার তিলক দাও দাঁড়িয়ে যাচ্ছে, দুজনাই টুকুর টুকুর করছে। এই যে তোমার এই আগের দিনই আই থিঙ্ক 15 ওভারে 118 রানে 4টে উইকেট ছিল, তার জায়গায় লাস্টের 5 ওভারে তোমার 73 না 75 এসে 193 রান হয়েছিল 6টা উইকেটে। মানে লাস্টের দিকে যে এরকম ফিনিশিংটা হচ্ছে, এটা সববারে হবে তা তো ঠিক নাই, মিডলের দিকে আমাদেরকে আরেকটু পুশ করতে হবে। তিলক দা যেটা করছে সেটা ঠিক আছে, 100% ঠিক আছে। তোমরা বলো না ভাই যে তিলক ভার্মাকে বের করে দাও, না না খেপা, তিলক ভার্মাকে বের করলে হবে না। তিলকদার স্ট্রাইক রেটটা আর একটু ঠিক করতে হবে। মানে প্রথমের দিকে 10টা বল নিক্সে দাঁড়ানোর জন্য ঠিক আছে, লাস্টের দিকে এসে যখন আর কি সেই মানে আর কি পুশ করছে, রানটা যখন আর কি বাড়াতে চাইছে, একটু তোমার কি বলতে আছে ওটা, কি বলে ইংলিশে ভাই, দাঁড়াও কি বলে ওটাকে, মানে লাস্ট এক্সেলারেট, যখন এক্সেলারেট করতে যাচ্ছে তখনই তিলকদা ফেঁসে যাচ্ছে। এক্সেলারেট করতে হবে তিলকদাকে, না হলে এই যে 4টে ম্যাচে দেখো, একটাতে 16 বলে 25 রান, একটাতে 21 বলে 25 রান, একটাতে 24 বলে 25 রান, একটাতে 27 বলে 31 রান, মানে স্টার্ট তো পাচ্ছে, লাস্টের দিকে এসে এক্সেলারেটটা করা হচ্ছে না। এইটাই তিলকদাকে করতে হবে, আর একটু ফাস্ট খেলতে হবে লাস্টের দিকে এসে, প্রথমের দিকে সে টাইম নিতেই পারে। অনেকজন আবার কম্পেয়ার করছিল আমাদের ক্যাপ্টেনকে নিয়ে কিছু বলো, তিলকদাকে বলছে বের করতে, তিলকদা টুকটুক খেলছে, ক্যাপ্টেন সাহেব কি করছে দেখো, ক্যাপ্টেন সাহেব প্রথম ম্যাচে তো ডেলিভার করে দিয়েছে ভাই, একদম 49 বলে, হ্যাঁ 49 বলে 84 রান, তারপরের ম্যাচে 13 বলে 12, তারপরে 29 বলে 32, আর তারপরে 28 বলে 34। এই তো এইটাই হচ্ছে প্রবলেম, যে দুজনাই অ্যাঙ্কারিং রোল প্লে করতে লেগে যাচ্ছে। দুজনা প্লে করলে হবে না। ক্যাপ্টেন সাহেব তুমি আর দুমদারাকা খেলো ক্যাপ্টেন সাহেব, একটু টাইম নাও প্রথম দিকে, বাট লাস্টের দিকে যে একটু এক্সেলারেট করতে হবে ক্যাপ্টেন সাহেবকে, বুঝলে তো? এইটাই হচ্ছে প্রবলেম। এই দেখো না লাস্টের দুটো ম্যাচে, একটাই আমাদের তিলকদা 24 বলে 25, সেটাতে আমাদের ক্যাপ্টেন সাহেব 29 বলে 32, এটা আই থিঙ্ক পাকিস্তানের বিপক্ষে। আর এই নেদারল্যান্ডের বিপক্ষে আমাদের তিলকদা 27 বলে 31, ক্যাপ্টেন সাহেব 28 বলে 34, মানে দুজনাই অ্যাঙ্কারিং রোলে চলে যাচ্ছে। এইরাম করলে হবে না, একজনকে একটু অ্যাঙ্কারিং রোল খেলতে হবে আর একজনকে একটু চার্জ করতে হবে, এটাই যা, তাহলেই সব ঠিক আছে ভাই। ব্যাটিং আমাদের সেরকম কোনো বড় প্রবলেম নাই। এই তো অভিষেক শর্মা 3টে ডাক মারলো, তারপরে সেরকম কোনো বড় প্রবলেমে পড়েছি। এবার যদি বাইরের লোকের কথা শোনো, তাহলে ভাই মনে হবে প্রবলেম আমাদের টিম একবারে যাচ্ছে, তাই আমাদের টিম খেলতে পারে না, এ না তা না, ওরকমই মনে হবে যত বাইরের লোকের কথা শুনবে। আবার তো আজকে ওই আমির সাহেব বলেছে, একে বিরক্ত লাগছে এবার আমার, বুঝলে, ও নাকি বলেছে যে ইন্ডিয়ার টিম ভাই কোয়ালিফাই করবে না। দেখা যাক দেখা যাক, এখন আমি আর কিচ্ছু বলবো না এক্সট্রা। ও বলেছে ইন্ডিয়ার টিম কোয়ালিফাই করছে না সেমিফাইনালের জন্য, দেখছি তোকে, দাঁড়া কোয়ালিফাই করুক, খালি ম্যাচটা হোক শুরু আমাদের, তারপর তোমার সাথে দেখাবে, ঠিক আছে? এরপরেই আসা যাক 4 নম্বরে আমাদের ক্যাপ্টেন সাহেব আগের দিকেও খেলতে পারে। আমাদের প্রবলেম কি হচ্ছে জানো তো, তিনটেই না প্রথমের দিকে লেফটি হয়ে গেছে ভাই, এটা হয়ে যাচ্ছে আমাদের প্রবলেম। মানে ওদের কাছে যারা আর কি আমাদের বিপক্ষে আসে না, তাদের জন্য প্ল্যান করাটা সুবিধা হয়ে যাচ্ছে, বেশ সহজ হয়ে যাচ্ছে, যে তিনটি লেফটি আছে, একটু লেফটি রাইটি কম্বিনেশন হলে ভালো হতো। বাট ঠিক আছে ইয়ার, সঞ্জুদাকে এখন না দিলেও হবে, এখন যেমন চলছে সেভাবেই চলুক। এখন এই বড় ম্যাচের আগে অত বড় চেঞ্জ করতে হবে না। 4 নম্বরে আমাদের ক্যাপ্টেন সাহেব, 5 নম্বরে ধরো আমাদের তিলকদা কেন, 5 নম্বরে আমাদের দুবেদা, 6 নম্বরে আমাদের হার্দিকদা, 7 নম্বরে রিঙ্কুদা, 8 নম্বরে ওয়াসির জায়গায় বাপু আকসার পাটেল, ঠিক আছে এটা আসছে। 9 নম্বরে হচ্ছে আমাদের ভরুণদা, 10 নম্বরে হচ্ছে বুমরাদা, 11 নম্বরে অর্শদীপদা, এরকম হচ্ছে আমাদের কিছুটা প্লেইং 11, ঠিক আছে? মানে অলমোস্ট এরকমই তোমরা দেখতে পাবে, আর তো আমি সেরকম বড় কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি না এখানে। এইবার যেখানে আমার ভাবনার আর কি আছে চিন্তার বিষয়, সেটা হচ্ছে 1 নম্বরে আমাদের খ্যাপা, তোকে আমার একটাই কথা, তুই খেলছিস সেটা আমি শিওর হয়ে গেছি, তোকে খুব ভালোবাসে শুনে আমি, বুঝলি? সবাই ট্রোল করলেও আমি পারছি না তোকে ট্রোল করতে, আমার মন সাথ দিচ্ছে না, কারণ একটা সময় এই ছেলেটাকে মাথায় তুলে নিচেছি আমরা ভাই, এর ইনিং দিয়ে কত খুশি হয়েছে, এখন সে 3টে ডাক মেরে দিচ্ছে বলে তাকে এবার দুধ ছাই আমার দ্বারা হচ্ছে না করা, বুঝলে তো? তোকে একটা কথাই বলবো খ্যাপা, দেখ তুমি ওদের একদম মেন চালটা চালবে, সেটা হচ্ছে মার্করামকে পাঠাবে বোলিং করতে, তুই যদি ঠিক না বুঝিস তাহলে তুই স্ট্রাইক নিস না, ঠিক আছে? ঈশানকে স্ট্রাইক নিতে দে, এমনটা নয় যে তুই খেলতে পারবি না বা তোর সেই ক্যাপাসিটিটা নাই, আমি সেটা বলতে চাইছি না, ঠিক আছে? আমরা সকলেই জানি যে অভিষেক শর্মা কি করতে পারে, বাট ওই হয় না লাখের জন্যে, যদি ঈশানকে দিয়ে দিস, দেখা গেল যে ঈশান ভাই একদম পুরো 15-20 রান বের করে দিল, তুই তখন একটা দুটো বল থেমে খেলতে পারলি যে না চলো রান তো হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, আমাকে ফার্স্ট খেলতে হবে না। আর যদি স্ট্রাইক নিসও, তাহলে প্রথম বল থেকে 6 মারতে যাস না ভাই, হাত জোর করছি, দরকার নেই, প্রথম বল থেকে 6 মারার দরকার নেই বাবা, 1-2 রান নিয়েও শুরুয়াত করা যায়, ঠিক আছে? এটাই শুধু জাস্ট একটা ছোট ভালোবাসার মেসেজ আমার অভিষেক শর্মার জন্য, কেউ পাঠিয়ে দিও ওকে, ঠিক আছে? 2 নম্বর
হচ্ছে আমাদের ফিল্ডিং। দয়া করে তোমরা ফিল্ডিংটা একটু ঠিক করে করো ভাই, ক্যাচটা ছাড়ো না, মোটেই ক্যাচটা ছাড়ো না। টসটা দেখো আমাদের হাতে নাই, ঠিক আছে? টস হ্যাঁ ভলেই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হবে টস, কিন্তু সেটা আমাদের হাতে নেই। হাতে আমাদের কি আছে সেটা হচ্ছে ফিল্ডিং। ফিল্ডিংটা তোমরা প্লিজ ভালো করে করো, কারণ 2024-এর T20 ওয়ার্ল্ড কাপে ওই একটা ক্যাচের জন্য আমরা ভাই ওয়ার্ল্ড কাপটা জিতেছিলাম। তাহলে ক্যাচের কি মাহাত্ম সেটা আশা করি তোমরা সকলেই ভালো করে জানো। তোমাদের ক্যাপ্টেন সব থেকে ভালো করে জানে যে একটা ক্যাচের কত মুহূর্ত মানে মাহাত্ম আর কি, যে একটা ক্যাচ কতটা ম্যাটার করে। তাই তোমরা ক্যাচটা বাবা ছেড়ো না। আর তিলাকদা একটু একটু স্ট্রাইক রেটটা আর একটু করলেই হবে, ব্যাস আর কিছু লাগবে না, বুঝলে? তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর তোমাদের যদি কিছু মতামত দেওয়ার থাকে সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।